নমস্কার। আজকে শেষের কবিতা পাঠ কেন্দ্রে আমরা আলোচনা করব 5th সেমিস্টারের ১ম ইউনিটের একটা অন্যতম অধ্যায় ইসলামিক শিক্ষা। আর সেই শিক্ষাটা সম্পর্কে প্রাথমিক জ্ঞান তোমাদেরকে আজকে শেষ কবিতা পাঠ কেন্দ্রে আমরা উপস্থাপন করব। সেই সাথে আমার দূরগত যে সকল ছাত্রছাত্রী আছে তারাও এই পাঠ থেকে তারা কিছু অংশ গ্রহণ করতে পারবে। তো ইসলামিক সাহিত্য কি সেটা আলোচনা আমরা আজকে নিঃসন্দেহে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব। আর আলোচনা করার আগে যে কথাটা আমরা বলি, আমাদের অসংখ্য ছাত্রছাত্রী এই শেষের কবিতা পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে সরাসরিভাবে তারা যুক্ত আছে এবং এখান থেকে তারা নানান রকম পাঠ নিয়ে তারা পরীক্ষায় খুব সুন্দরভাবে ভালোভাবে উত্তীর্ণ হচ্ছে, সেটা জেনে আমরা আনন্দিত, আপ্লুত, গর্বিত। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার এডুকেশন মাইনর সিলেবাসের ১ম ইউনিটের শেষ অধ্যায় ইসলামিক সাহিত্য। আসলে এই ইসলামিক সাহিত্যটা শুরু হয়েছিল মধ্যযুগ থেকে। আর মধ্যযুগটা কি? প্রাচীন যুগ যখন আমাদের শেষ হচ্ছে এবং আধুনিক যুগ শুরু হচ্ছে, তার মধ্যবর্তী সময়টাকে বলা হচ্ছে আমাদের মধ্যযুগ। আর সেই সময়কালটি হলো আনুমানিক খ্রিস্টীয় 7ম-8ম শতক থেকে 1800 শতক পর্যন্ত এই মধ্যযুগ হিসাবে আমাদের চিহ্নিত করা হয়। আর সেই সময়কালে আমাদের এই যে ইসলামিক সাহিত্য, সেই ইসলামিক সাহিত্য এবং শিক্ষা সূচনা হয় ভারতবর্ষের বুকে। আজকে আমাদের মূলত প্রশ্ন, ইসলামিক সাহিত্যের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য এবং ইসলামিক সাহিত্য কি, শিক্ষা কি, সেটাই আমরা আজকে এখানে আলোচনা করব। পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই চ্যাপ্টারটা। এর থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আমরা যেগুলো বলে দিচ্ছি ঠিক সেইভাবে তোমরা তৈরি করে নাও। অবশ্যই এর থেকে প্রশ্ন তোমাদের আসবে। ফার্স্ট ইউনিটের অথবা দিয়ে প্রশ্ন আসবে অথবা টিকায় আসবে, তো দেখে। তো তোমরা এইভাবে নোটটা লিখবে। আমরা সম্ভব হলে নোটটা আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। একদম অত্যাধুনিক নোটস আমাদের। লিখতেই ভালো নম্বর পাবে। তো আলোচনার শুরুতেই আমরা বলে রাখেছি, মধ্যযুগের সুলতানি যুগ এবং মোগল আমল থেকে এই ইসলামিক শিক্ষার শুভ সূচনা হয়। শুধু শুভ সূচনা নয়, এর ব্যাপক একটা প্রসার ঘটে ভারতবর্ষের ক্ষেত্রে। আবার বলছি, মধ্যযুগে সুলতানি আমল এবং মুঘল আমল থেকে ভারতবর্ষে ইসলামিক শিক্ষার ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটে। তবে একটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেদিন এই ইসলামিক সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল ধর্মকেন্দ্রিক শিক্ষা। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম এই ধর্মকেন্দ্রিক থেকে আরো ব্যাপকভাবে প্রসার, ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এই ইসলামিক সাহিত্য। তবে এটি সেদিন ধর্মকেন্দ্রিক হলেও কিন্তু এর একটা প্রাতিষ্ঠানিক এবং তাত্ত্বিক অধ্যয় অর্থাৎ দিক ছিল সেদিন। আর এই নিরিখে আমরা সেদিন ইসলামিক সাহিত্যে যে প্রতিষ্ঠার, যে প্রসারের যে উদ্দেশ্যটা ছিল, সেটি আমরা আলোচনা করে দিচ্ছি আমাদের পাঠকেন্দ্রে। সুতরাং এ পর্যন্ত ভূমিকা আমরা যা বলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর সেদিন এই ইসলামিক সাহিত্যের যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো হলো এইরূপ: ইসলাম ধর্মের আদর্শ, রীতিনীতি, আচরণ এবং অনুশাসন সম্পর্কে যে প্রথা, সেটি জনসাধারণের মধ্যে কি ছড়িয়ে দেওয়া ছিল সেদিন ইসলামী শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ ইসলাম ধর্মের আদর্শ, রীতিনীতি এবং অনুশাসন আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ছিল সেদিন ইসলামী শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। শুধু ইসলাম ধর্মের কথা নয়, সেই সাথে সেদিন ইসলামী ধর্মগুরুরা যে ব্যবস্থাটি করেছিলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতাবোধ, শৃঙ্খলাপরায়ণতা এবং ইসলামের বা ইসলামী যে মূল্যবোধ, সেই মূল্যবোধ ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তোলা। অর্থাৎ আমরা একটা প্রাচীন সাহিত্যে আমরা দেখেছি, প্রাচীন শিক্ষার ক্ষেত্রে
যে তখন আমাদের গুরুগৃহে শিক্ষা গ্রহণ করতে হতো। আর সেই গুরুগৃহে শিক্ষা গ্রহণ করার সময় ছাত্রের অর্থাৎ শিক্ষার্থীর সাথে এবং গুরুর সাথে একটা ওতপ্রোত একটা মেলবন্ধন ছিল, কোনো ব্যবধান ছিল না। ঠিক ইসলাম সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখছি। কারণ সেখানে ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমরা একটা দেখলাম যে শিক্ষার্থীদের মনে ন্যায়প্রণতা যেমন শেখাতে হবে, তেমনি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ আনতে হবে। সেই সাথে ইসলামী শিক্ষার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ সম্পর্কে ছাত্রছাত্রীদের ওয়াকিবল করা ছিল সেদিন ইসলামী শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। সেই সাথে ভারতবর্ষের প্রশাসনিক যাবতীয় কাজ এবং জীবন ধারণের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করা ছিল ইসলামী শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ ভারতবর্ষের সেদিন যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, সেই শাসন কার্যের জন্য ইসলামী যে শিক্ষার বিষয়টি প্রশাসনিক কাজে লাগানোর একটা উদ্দেশ্য ছিল। সেই সাথে উদ্দেশ্য ছিল জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং দক্ষতা অর্জন করা। আর সেদিন আমরা দেখলাম যে এই ইসলামী শিক্ষার দুটি অধ্যায় ছিল, অর্থাৎ দুটি পর্বে ইসলামী শিক্ষার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল। তার মধ্যে একটি অন্যতম হল মক্তব শিক্ষা। একটা নতুন নাম, একটা ইসলামী শব্দ, এটা ফার্সি শব্দ মক্তব। এই মক্তবটা কি আমরা একটু জেনে নেব। এই মক্তব ছিল প্রাথমিক শিক্ষার একটি অন্যতম কেন্দ্র, অর্থাৎ প্রাথমিক শিক্ষার একটা অন্যতম কেন্দ্রের নাম হলো মক্তব, যেখানে 4 বছর 4 মাস 4 দিন বয়স যাদের, তাদেরকে এই শিক্ষার আঙিনায় আনা হতো। আশ্চর্য ব্যাপার, হিন্দু ধর্মে যেটা আছে, হিন্দু সনাতন ধর্মে শিশুর বয়স 5 বছর। দিন এই ইসলামী শিক্ষার ব্যবস্থাকে দুটি পর্যায়ে বিভক্ত ছিল। তার মধ্যে একটি প্রথম পর্ব হলো মক্তব শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ এই মক্তব শিক্ষা ছিল ইসলামী শিক্ষার একটা প্রাথমিক কেন্দ্র। অর্থাৎ আমাদের যেমন প্রাথমিক বিদ্যালয়, ঠিক তেমনি এই মক্তব ছিল প্রাথমিক শিক্ষা কেন্দ্র, যা সমাজের মসজিদের সাথে যুক্ত ছিল এই মক্তব শিক্ষা ব্যবস্থাটি। এখানে শিশুদের যেমন লিপি জ্ঞান দেওয়া হতো, সেই সঙ্গে কোরআন পাঠ এখানে তাদের শেখানো হতো। তাহলে মক্তব শিক্ষাটা কি? মক্তব শিক্ষা হলো ইসলামী শিক্ষা ব্যবস্থার একটি প্রাথমিক শিক্ষা কেন্দ্র, যে কেন্দ্রটি সাধারণত মসজিদের সাথে যুক্ত ছিল, যেখানে শিক্ষার্থীদের লিপি জ্ঞানের সাথে সাথে কোরআন জ্ঞান তাদের মধ্যে দেওয়া হতো। অর্থাৎ আমরা যেমন হিন্দু শাস্ত্রে আমরা দেখেছি যে 5 বছর বয়স হলে তাদের হাতে খড়ি দেওয়া হয়, ঠিক তেমনিভাবে এই ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তাদের 4 বছর 4 মাস 4 দিন হলে তাদের এই শিক্ষার অঙ্গনে, অর্থাৎ মক্তব শিক্ষার অঙ্গনে তাদের আনা হয়। আর দ্বিতীয় পর্বটি হলো তাদের মাদ্রাসা। প্রথম পর্বটি হলো তাদের মক্তব, আর দ্বিতীয় হলো মাদ্রাসা। এই মাদ্রাসাটা হলো ইসলামী শিক্ষা ব্যবস্থার একটা উচ্চশিক্ষা কেন্দ্র, যেখানে সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব, ইতিহাস, গণিত এবং আইন বলতে ইসলামী সাহিত্যে শরিয়াতকে বোঝানো হয়, এবং এই সকল বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে গভীরভাবে জ্ঞান বিতরণ করা হতো। অর্থাৎ আমাদের যেমন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, ঠিক তেমনি প্রাথমিক থেকে তাদের উচ্চশিক্ষা। প্রাথমিক শিক্ষাটা হচ্ছে তাদের মক্তব শিক্ষা কেন্দ্রে এবং উচ্চশিক্ষাটা হচ্ছে তাদের মাদ্রাসা কেন্দ্রে। নিশ্চয়ই এই মক্তব এবং মাদ্রাসা বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমাদের যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইসলামী শিক্ষা ব্যবস্থা সেদিন ছিল মক্তব এবং মাদ্রাসা। এখন আমরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা জেনে নেব যে ইসলামী শিক্ষা ব্যবস্থার যে পদ্ধতি বা বৈশিষ্ট্যগুলি কী ছিল, সেগুলো আজকে আমরা
এই ক্লাসে এই পাঠের সাথে সাথে আমরা জেনে নেব। তো আমরা প্রথমে আমরা বলে রাখি যে হিন্দু ধর্ম অনুসারে, অর্থাৎ হিন্দু সনাতন ধর্ম অনুসারে 5 বছর বয়স হলে শিশু তাকে যেমন হাতি খড়ি দেওয়া হতো, ঠিক ইসলামী শিক্ষায় সেটিকে বলা হচ্ছে কি বিসমিল্লাহ খানি। বিসমিল্লাহ খানি, যেখানে শিশুর বয়স 4 বছর 4 মাস 4 দিন। খুব কড়া, কিন্তু খুব কঠিন বিষয়। 4 বছর 4 মাস 4 দিন হলে তাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার সূচনা করা হতো। আর আমাদের হিন্দু সনাতন ধর্মে কি করা হয়? 5 বছর। 5 বছর পূর্ণ হয়ে গেলেও সরস্বতী পুজো যতদিন না আসবে, শ্রী শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো না আসলে শিশুর কিন্তু হাতে খড়ি দেওয়া হয় না। এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম অনুসারে এটা করা হয়। কিন্তু ইসলাম শিক্ষার ক্ষেত্রে সেটা কি করা হয়েছে? 4 বছর 4 মাস 4 দিন হলে কড়া অনুশাসনের মধ্যে কিন্তু তাদের এই শিক্ষার অঙ্গনে, অর্থাৎ বিসমিল্লাহ খানি, এই শিক্ষা তাদেরকে দেওয়া হতো, অর্থাৎ হাতে খড়ি দেওয়া হতো। আর সেদিন এই যে তাদের হাতে খড়ি দেওয়া হতো, সেদিন তাদের শিক্ষার মাধ্যম ছিল আরবি এবং ফার্সি ভাষা, আমাদের যেমন বাংলা ভাষা। আর ইসলামী শিক্ষার ক্ষেত্রে ছিল আরবি এবং ফার্সি ভাষা। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় আছে যে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে এখানেও শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সাথে শিক্ষকের একটা গভীর সম্পর্ক, শ্রদ্ধাপূর্ণ ছিল। অর্থাৎ প্রাচীন ভারতের শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি, যেটা আলোচনা শুরুতে আমরা বলছিলাম, গুরুগিরিয়ে যখন শিক্ষা হতো, শিক্ষার্থীর সাথে গুরুর যেমন সম্পর্ক ছিল, ইসলামী শিক্ষার ক্ষেত্রে ঠিক তেমনি কি আছে, শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক কিন্তু একটা গভীর সম্পর্ক, গভীর মধুর সম্পর্ক আছে। শুধু তাই নয়, এই ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের স্থান ছিল অতি উচ্চে। আর আজকে বর্তমানে আমাদের সমাজে সেই শিক্ষকের স্থান কোথায় আমরা সকলেই সেটা আমরা জানি। তোমরা বেশি করে জানবে আমার পরমপ্রিয় ছাত্ররা। তবে আরেকটা বিষয় আমরা এই বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করি যে তৎকালীন সময়ে অনেক শাসক, বিশেষ করে ধনী ব্যক্তিরা এই যে মক্তব শিক্ষা এবং উচ্চ শিক্ষা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা হচ্ছে, এখানে ধনী ব্যক্তিরা কিন্তু তারা পয়সা অর্থ দান করত, যেটা আধুনিক সমাজে শিক্ষার ক্ষেত্রে ধনী ব্যক্তিদের কিন্তু সেরূপ বিষয়টি দেখা যায় না। কিন্তু ইসলামী শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটি সেদিন দেখা গিয়েছিল। আর সেই কারণে সেদিন তারা শুরু করেছিলেন ইসলামী শিক্ষায় অবৈতনিক শিক্ষাদান, অর্থাৎ বিনামূল্যে শিক্ষাদান, যেটা প্রাথমিক বিদ্যালয়ে হয়ে থাকে। আর এই যে মক্তব বা মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে আমরা দেখছি যে পাঠ্যক্রম হিসেবে থাকতো কোরআন, হাদিস এবং ইসলামী আইন সংক্রান্ত শিক্ষা, অর্থাৎ শরিয়ত। কোরআন, হাদিস এবং শরিয়ত এর পাশাপাশি সেদিন আমরা দেখলাম ইসলামী শিক্ষার ক্ষেত্রে যে লৌকিক বিদ্যা হিসাবে দর্শন, ইতিহাস, গণিত, কৃষিবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা শাস্ত্র সেদিন ব্যবস্থা ছিল। তবে এখানে একটা কথা আমাদের না বললেই নয়, সেই বিষয়টি হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা ভারতের সাংস্কৃতিক মেলবন্ধনে বিশেষভাবে সহযোগিতা করেছিল। আর এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কি বললাম, ইসলামী শিক্ষা ব্যবস্থা ভারতের সাংস্কৃতিক মেলবন্ধনে বিশেষভাবে সহযোগিতা বা সাহায্য করেছিল বা ভূমিকা রেখেছিল সেদিন। অর্থাৎ মধ্যযুগে খ্রিস্টীয় 7ম 8ম থেকে 1800 শতক পর্যন্ত। আর এই ব্যবস্থার মাধ্যমে ভারতে ফার্সি সাহিত্য এবং স্থাপত্য বিদ্যার অভাবনীয় কি উন্নতি আর প্রসার ঘটে। আবার বলছি,
পরিশেষে আমরা বলতে পারি যে ইসলামী শিক্ষা ব্যবস্থা ভারতের সাংস্কৃতিক সাথে একটা মেলবন্ধন ঘটেছিল। ঘটেছিল এই কারণে ভারতীয় শিক্ষার সাথে সাথে পাশাপাশি যে ইসলামী শিক্ষা এই দুটি একটা মেলবন্ধন ঘটেছিল, যার ফলে আজকের যে আমরা যে সাংস্কৃতিক মেলবন্ধন হিন্দু মুসলিম অর্থাৎ ইসলামী সাহিত্যের সাথে আমরা পাচ্ছি, সেটা কিন্তু মধ্যযুগ থেকে কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে চলে আসছে আধুনিক যুগে। আর সেদিন এই ব্যবস্থার মাধ্যমে আমাদের ভারতবর্ষে ফার্সি সাহিত্য, ফার্সি ভাষা এবং স্থাপত্যবিদ্যার একটা অভাবনীয় উন্নতি ঘটে, যার ফল আজকের ছাত্র সমাজ ভোগ করছে। এটাই ছিল আজকে আমাদের আজকের পাঠকেন্দ্রে ইসলামিক শিক্ষার যে বৈশিষ্ট্য, ইসলামিক শিক্ষা কি তার পুঙ্খানুপুঙ্খ আমরা এই আলোচনার মধ্যে এই ছোট্ট ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে আমরা তুলে ধরলাম। আর আমরা চেষ্টা করব যে এই টোটাল ডিজিটাল নোটটি আমরা ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে নোটের সংগ্রহ করে নিতে পারো। আর আমাদের এই আলোচনা যদি তোমার যদি ভালো লাগে, অর্থাৎ ভালো লাগবে তাদের যাদের পঞ্চম সেমিস্টারে এডুকেশন আছে, মাইনর সাবজেক্ট আছে, তাদের জন্যে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আজকে আর নয়, অন্য একটা কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সঙ্গে আমাদের আবার ঠিক এরূপভাবে দেখা হবে। নমস্কার।